যেমন বেনারসে আমি একটা বাড়িতে শুট করেছি, যে বাড়িটায় জয় বাবা ফিল্মের শুটিং হয়েছে, যে বাড়িটায় গ্যাংস অফ ওয়াসিপুরের শুটিং হয়েছে, এবং আমি ওই ঘরটায় শুট করেছি যে ঘরটায় জয় বাবা ফিল্মনাথে শুট হয়েছে, আমি ওই ঘরটায় শুট করেছি যে ঘরটায় গ্যাংস অফ ওয়াসিপুরের শুট হয়েছে। খুন দেখেছি, খুন দেখেছি আমি, মানে রীতিমতো আমার সামনে মার্ডার হয়ে যেতে দেখেছি আমি। বেনারসের একটু বাইরে একটা জায়গায়, ক্যান্টনমেন্ট থেকে আর একটু বাইরে, বেনারসের ক্যান্টনমেন্ট বলে একটা জায়গা আছে, সেখান থেকে আর একটুখানি বাইরে একটা জায়গায়, মানে এটা হচ্ছে আমি বলছি এটা 2012-র ঘটনা, 2012 অথবা 2013, না 2012 ঘটনা। নমস্কার, আজকের আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার একজন প্রতিভাবান ও জনপ্রিয় ফটোগ্রাফার সুদীপ্ত বাসু। ওনার ক্যাপচারে যেমন থাকে বিয়ের মুহূর্ত, যেমন থাকে সিনেম্যাটিক ভিজুয়ালস, তেমনই থাকে এক একটা গল্প। আজকে ওনার থেকে জেনে নেব ওনার জার্নি, ওনার এক্সপিরিয়েন্স আর ক্যামেরার আড়ালের কিছু গল্প। স্বাগত জানাই সুদীপ্ত বাসু। সিনেমাটোগ্রাফি এই পেশায় আসার অনুপ্রেরণাটা মেন কি ছিল? দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডটা তো মূলত মানে আই ওয়াজ আ স্টুডেন্ট অফ পেইন্টিং, ফাইন আর্টস। তো অনুপ্রেরণা বলতে আমার এক দাদা, যার নাম আশিস সিনহা, ওনার ছবি দেখে প্রথম ইন্সপিরেশনটা পাই, এবং ওনার তোলা বিভিন্ন জায়গা ছবি, উনি ভীষণ ট্রেক করতে ভালোবাসতেন এবং প্রচুর পাহাড়ে যেতে ভালোবাসতেন। ওনার তোলা ছবি দেখে আমি জাস্ট মনোমুগ্ধকর ছবি সব, তো সেগুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। এবং পরবর্তীকালে এটা আরো একটু উস্কে দেয় হচ্ছে আমার বন্ধু, একটা ওর নাম রঙিন বসু, ও দিল্লিতে থাকে এখন, আগে আমাদের কলকাতাতেই থাকতো। তো তখন থেকে ও আমাকে পুশ করতে থাকে যে ফটোগ্রাফিটা নিয়ে কিছু ভাবার জন্য বা কিছু করার জন্য। ও আমাকে বেসিক আইডিয়াটা দেয় যে হোয়াট ইজ ফটোগ্রাফি অল অ্যাবাউট। কারণ আমরা তো জানি যে ফটো এবং গ্রাফি, মানে ফটো মানে হচ্ছে লাইট, গ্রাফি মানে হচ্ছে চিত্র। তো ও আমাকে যেটা বলে প্রথমে যে তুমি তো ছবি আঁকতে, তুমি এখানেও ছবি আঁকবে, খালি রং তুলির জায়গায় মাধ্যমটা হবে আলো। তো সেভাবেই শুরু। তো প্রথম ক্যামেরা হাতে নেওয়ার এক্সপিরিয়েন্স? এটা একটা বড় গল্প। মানে আমার প্রথম ক্যামেরা কেনার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম, আমি বেসিক্যালি খুব ভীষণ ভিনজিক্যাল একটি মানুষ ছিলাম একটা সময়, এখনো একটু আছি। তো আমার যখন যেটা দরকার হতো আমার তখন সেটাই দরকার হতো। মানে আমার যদি এই মোবাইলটা কেনার দরকার এখন হয়, মানে আমি এখনই এই মোবাইলটা কিনবো, আমার এটা পছন্দ হয়েছে, মানে এটা আমার এখনই চাই। তো ঠিক সেই রকম ভাবেই আমি একটা মোবাইল কিনতে গেছিলাম, আমার বন্ধুর দেখে আমি একটা মোবাইল কিনতে গেছিলাম, যে মোবাইলটায় একটা গেম ছিল, শুধুমাত্র এই গেমটা খেলার জন্যই আমার ওই মোবাইলটা কিনতে গেছিলাম। তো মোবাইল কিনতে গেছি সাউথ সিটিতে, এবং সেখানে সাউথ সিটিতে যখন আমি গেলাম, গিয়ে মোবাইলটা দেখছি, তো যিনি মোবাইলটা বিক্রি করছেন তিনি ভাবলেন যে বিরাট বড় একজন খরিদ্দার এসছে, কারণ ওই সময়ে ওটা একটু দামি মোবাইল ছিল। তো উনি বললেন যে স্যার আপনি একটুখানি দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। বললাম ঠিক আছে, আপনি আরও কিছু দেখুন। দেখতে 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 আমার চোখ পড়লো একটা শোকেসের ওপরে, যেখানে কয়েকটা ক্যামেরা রাখা ছিল। সাথে সাথে আমার মাথায় ক্লিক করলো যে আরে আমার তো ফটোগ্রাফি নিয়ে মানে একটুখানি আর একটু এক্সপ্লোর করতে হতো, এটা নিয়ে কথা হচ্ছিল।
যেমন ভাবা তেমন কাজ। আমি সাথে সাথে আমার বন্ধুকে ফোন করলাম, ফোন করে বললাম যে ও তখন দিল্লিতে, তো আমি ওকে বললাম যে আমি এরকম একটা ক্যামেরা পেয়েছি, তো সেই ক্যামেরাটা আমি কিনে নিচ্ছি। তাও বললো না 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 ক্যামেরা কিনো না, দাঁড়াও তুমি এরকম ক্যামেরা কিনো না, তোমাকে একটা যে ছবি তুলছে সেরকম একটা এক্সপার্ট লোকের সাথে তুমি যাও। আচ্ছা তাহলে আমি এখন আশি লব্বই বা পাই কোথায়, মানে আশিস সিনহাকে, উনিও তো অফিসে, কিন্তু আমার তো তখনই লাগবে। আমি আমার এক বন্ধুকে ফোন করলাম, মানে ও তখন সদ্য ফটোগ্রাফি শুরু করেছে, ওর নাম হচ্ছে অরবিন্দ দাস। তো ওকে আমি ফোন করলাম, ফোন করে বললাম যে আমার এখনই ক্যামেরা কিনতে হবে। ও বললো আমি তো এখন অফিসে আছি, আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আয়, আমার এখন ক্যামেরাটা কিনতেই হবে। তো ও এলো আমার সাথে গেল মেট্রো গলিতে গিয়ে ওই প্রথম ক্যামেরা আমার কেনা। এবং আমি জানতাম না কোন ক্যামেরার কি বৈশিষ্ট্য বা এগুলো না, সব আমার মানে ওই থাকতে থাকতে ছবি তুলতে পেরেছে। যেমন ধরুন আমি প্রথমবার যখন ক্যামেরা কিনতে যাই এমএমএ গিয়ে আমি দেখি যে ক্যামেরা, নিকনের ক্যামেরা লেখা আছে নিকন 3000, নিকন 5000, তারপরে তার উপরে একটা ক্যামেরা নিকন D90, তারপরে তার পাশে একটা D300, তার উপরে একটা ক্যামেরা তার নাম হচ্ছে D700, আর তার পাশে একটা বড় বক্সে দেখি D5DX। আমি দেখে আমার একটা হিসাব ধারণা হলো যত কম নাম্বার তার মানে ওটা খারাপ ক্যামেরা, যত বড় নাম্বার সেটা ভালো ক্যামেরা। তো আমি তখন বললাম যে আমি 5000টা কিনি। তো আমার বন্ধুকে বললাম আমি 5000টা কিনবো। আমার বন্ধু বললো না না তুই এক কাজ কর, তুই 3000টা কিন। তো আমি বললাম যে কেন, ওটা সব থেকে ভালো ক্যামেরা। বলছে কেন সব থেকে ভালো ক্যামেরা? না ওটা সব থেকে ভালো ক্যামেরা, নাম্বার বেশি। বলছে না সব থেকে ভালো ক্যামেরা ওপরে দেখতে পাচ্ছি ওইটা। মানে ওটা দাম কত? ওটা জিজ্ঞেস কর। তো আমি জিজ্ঞেস করলাম এটার দাম কত? বললো 5 লাখ টাকা। আমি কি সোনা দিয়ে তৈরি? মানে আমার কোনো ধারণাই ছিল না। আমাকে খালি একটা জিনিস বলা হয়েছিল, এটা হচ্ছে শাটার স্পিড, এটা হচ্ছে অ্যাপারচার, এটাকে নাড়াচাড়া করলে আলো বাড়ে আর কমে। আমি বললাম তাহলে এটা? বললো এটাও আলো বাড়ে আর কমে। আমি বললাম তাহলে মায়েরা কি? বলছে হ্যাঁ এটাকেই আপাতত মাথায় রাখো, এবার ছবিটা তোলা শুরু করো। আমার বন্ধু একটা জিনিস জানতো যে আমাকে যদি কোনো জিনিসে আকৃষ্ট করা যায় তবেই গিয়ে আমি ওই জিনিসটার প্রতি আকৃষ্ট হব, এবং ওটা মানে আমাকে কিছু একটা ইউনিক জিনিস দেখাতে হবে। তো ও আমাকে এখানে ট্রিট করেছিল, সেটা হচ্ছে আমরা একবার মন্দারমণিতে দীঘায় গেছিলাম। দীঘার অন্ধকার সি বিচে ও আমাকে একটা আলোর খেলা দেখিয়েছিল ক্যামেরায়। ওইটা দেখে না আমি জাস্ট হতভম্ব হয়ে গেছিলাম। আমি এটা কি করে করা যায়? তো তখন মানে ওইটা থেকে ওটাই হচ্ছে শুরু, যে ওইরকম ভাবে শুরু হলো আর কি। তো তারপরে তো ক্যামেরা নিয়ে এলাম, নিয়ে এসেই প্রথমে আমার বউ তো অবাক, বাড়িতে একটা ক্যামেরা নিয়ে চলে এসেছি, আমি কিনতে গেছিলাম মোবাইল। তো এনে প্রথমে বউয়ের একটা ছবি তুললাম, পুরো ছবিটা কালো। আমার বউ বললো কি হলো? আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেলো। তারপরে আমি আবার শাটার স্পিড ঠিক করলাম, করে আরেকটা ছবি তুললাম, পুরো ছবিটা সাদা। এইবারে আমার মাথায় ঢুকলো এই যে এখানে একখানা মিটার কাজ করছে, এই মিটারটা যখন মাঝখানে আসবে তখন ছবিটা তুলতে হবে। তো তখন আমি সেটাকে পারমুটেশন কম্বিনেশন করে প্রথম ছবিটা তুলি, এবং তোলার পর তারপর বলি না তাহলে ঠিক আছে ওকে। সো দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স। মানে তার মানে ফটোগ্রাফি নিয়ে কোর্স করা হয়নি বা পড়া হয়নি। এবার আসি, সেটা হচ্ছে যে আমি তথাকথিতভাবে যেরকম কোর্স করা হয় সেরকম ভাবে করিনি। আমি লোকের থেকে দেখতাম সে কি করে, এবং যার তার কাছে যখন যাকে পাচ্ছি, তখন সদ্য সোশ্যাল মিডিয়া এসেছে, অর্কুটে তখন নিজের নাম লিখিয়েছি, বিভিন্ন গ্রুপ ছিল তখন অর্কুটে, সেখানে গিয়ে ফটোগ্রাফি দেখার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, লোকে কি বলছে ফটোগ্রাফি নিয়ে সেটা জানার চেষ্টা করছি। এবং রাত্রিবেলা করে আমার ওই বন্ধুকে ফোন করতাম যে এটা এরকম বলছে কেন বলছে, ওটা ওরকম বলছে কেন বলছে। এই করতে করতে
আমি একজনের খোঁজ পেলাম, তার নাম হচ্ছে সৌম্য মুখার্জি। সৌম্যদার কাছে গেলাম, সৌম্যদাকে জিজ্ঞেস করলাম যে সৌম্যদা আমাকে একটু শেখাবে ফটোগ্রাফি। সৌম্যদা বলছে যে আমার কাছে তো টাইম নেই রে। ঠিক আছে, তুই এক কাজ করিস, রবিবার করে আসিস, রবিবার করে আমি তোকে শেখাবো। আচ্ছা ঠিক আছে। 2-1 রবিবার গেলাম, কিন্তু আমি দেখছিলাম সৌম্যদা আমাকে বলছে যে এটা যে এইভাবে হবে না, তোকে একটুখানি অন্যরকম ভাবে ভাবতে হবে। এবার তখন আমি ভাবলাম যে তোকে একটা রেগুলার বেসিসে তোকে কারোর কাছে একটা যেতে হবে। তো আমি তখন 2-1টা নাম নিলাম। তো সৌম্যদা বললো না না এসব চলবে না তারা। তো এই কথাবার্তা চলতে চলতেই সৌম্যদা যখন ছবি দিত, পোস্ট করতো, সেই ছবির তলায় লোক তো কমেন্ট করতো। তো সেখানে একটা নাম পেলাম, নামটা হচ্ছে শিবাজি দত্ত। এইরকম ভাবে এর যে কমেন্টগুলো, এ কিন্তু আহা বেশ ভালো হয়েছে, দারুণ, এরকম না। এর যে কমেন্টগুলো তার মধ্যে না একটুখানি টেকনিক্যাল সুর রয়েছে, এর টেকনিক্যাল কথাবার্তা বলছে। তখন আমি গিয়ে সৌম্যদাকে জিজ্ঞেস করলাম যে সৌম্যদা এই ভদ্রলোক কে? তখন বললো এই যে তোর দরকার পড়েছে এখন ফটোগ্রাফি নিয়ে শেখার জন্য, তুই আমার কাছে এসছিস, আমাদের কিছু জানার থাকলে আমরা ওর কাছে যাই। বেশ সাংঘাতিক, তাহলে ওর কাছেই যাবো আমি। বলছে হ্যাঁ ধর দেখি, কিন্তু ওকে কিন্তু এখানে পাবি না। আমি তাহলে কোথায় পাবো? বলো ও তো এখানে থাকে না। আমার কোথায় থাকে? ও তো থাকে শিকাগোতে। হ্যাঁ ভগবান, তাহলে কি হবে? না সরি, কানাডায় থাকে। হ্যাঁ ভগবান, তাহলে কি হবে? ঠিক আছে বলে তো দেখি। এবার ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম। তুমি বললেন যে ছবি তুলবি, মানে আমি কিভাবে ছবি তোকে শেখাবো? তুমি সময় সব ফালতু কথা বলেছে, আমি অত কিছু জানি না। আমার না দাদা তুমি তো জানো, আমি তোমার ছবি দেখেছি। কারণ ওনার ছবি যখন দেখলাম, দেখে না আমি নিজের ক্যামেরা নিয়ে গিয়ে আলমারিতে তুলে দিয়ে রেখে দিয়েছি। আমি বললাম এই ছবি তো আমি জীবনে তুলতে পারবো না, এটা কি করে হবে? তখন শিবাজিদা আমাকে বলেন যে ঠিক আছে, তুই তোর সাথে আমি কথা বলবো জিটকে। তখন জিটক ছিল, জিটকে আমরা কথা বলতাম। শিবাজিদা তখন জাস্ট অফিসটা শেষ করার মুখে থাকতো, ওই সময় আমার সাথে কিছুটা সময় কথা বলতো, আর যখন শিবাজিদা বাড়িতে ফিরতো তখন কিছুটা কথা বলতো। এটার সময় ছিল হচ্ছে ওই রাত্রি 12টা থেকে 3টে, এই একটা স্প্যানে আমি শিবাজিদার সাথে কথা বলতাম। আবার সকালবেলা ঘুম থেকে তুলে দিত তখন শিবাজিদা তখন আমাকে আবার শেখাতো। এবং টিম ভিউয়ার আপলোড করে এডিটিংও পর্যন্ত আমাকে শিবাজিদা শিখিয়েছে। এরপরে আমি একজনের কাছে একটা ওয়ার্কশপ করতে যাই। তো তথাকথিতভাবে মানে শিবাজিদাই হচ্ছে আমার প্রথম গুরু। এবং আমার আরেকজন গুরুর কথা না বললেই নয়, তার নাম হচ্ছে সদ্য উনি পরলোকগত হয়েছেন, ওনার নাম শিবনাথ বসু। শিবনাথ বাবুর কাছে আমি যাই হচ্ছে ওয়ার্কশপ করতে, এবং শিবনাথ বাবুর ওয়ার্কশপটা কলকাতায় করি। এবং ওনার সাথে আমি প্রথমবার আমি বেনারস যাই। এই আমার ফটোগ্রাফি যাত্রাটা শুরু হয়। তো এখানটা এইভাবেই শুরু। এই যে মানে যখন ডিসিশন নিলেন যে ফটোগ্রাফি করবে, বা তারপরে এই যে বাড়িতে বাজ পড়েছিল, ওটাই জানতে চাইছিলাম। বাড়িতে বাজ পড়েছিল। আমি তখন একটা ব্যবসা করতাম এবং বিজনেসটা ভালোই করছিলাম। হঠাৎ করে আমি ডিসিশন নিলাম যে না, আমি ফুল টাইম ফটোগ্রাফি করবো, আমি ফটোগ্রাফি ছাড়া আর কিছু করবো। তখন তো রোজ সকালবেলা বেরিয়ে যেতাম, টোটো করে ঘুরে বেড়াতাম সারা কলকাতা, যেখানে পাচ্ছি সেখানে যাচ্ছি। কলকাতার বাইরেও চলে যেতাম মাঝে মাঝে, সেখানে ছবি তুলে বেড়াতাম। কিন্তু আমার যেটা প্রবলেম হচ্ছিল, আমি একটা গোল পাচ্ছিলাম না, মানে আমি কি অ্যাকচুয়ালি কি করতে চাই। ফটোগ্রাফি তো অনেকগুলো জনরা আছে, আমি কোন জনরাটা করতে চাই। আমার সব থেকে বেশি ভালো লাগতো হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে তো সেরকম গিয়ার দরকার, প্রচুর টাকার গিয়ার। তো আমি ভাবলাম যে না ঠিক আছে, আপাতত অন্য কিছু দিয়ে শুরু করি। তারপরে দেখলাম যে
স্ট্রিটটা আমার বেশ ভালো লাগতো চিরকাল, কারণ যেহেতু আমি ক্যান্ডিড খুব পছন্দ করি সেই জন্য স্ট্রিট আমার খুব ভালো লাগতো। আমার বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগতো, মানে ট্রাভেল ফটোগ্রাফি যাকে বলে, যাকে বলা হয় যে আপনি একটা জায়গায় গেছেন সেই জায়গাটার উপর ডকুমেন্টেশন করা, তো সেটা আমার খুব ভালো লাগতো। আমার বিভিন্ন ইভেন্ট তুলতে খুব ভালো লাগতো, হোলি, তারপরে ধরুন ছট পুজো, এই যে জিনিসগুলো হতো এগুলো ছবি তুলতে আমার খুব ভালো লাগতো। ইন দ্য মিন টাইম আমাদের একটা ক্লাব ছিল তখন, কেপিএম বলে, তখন একটা সেই ক্লাবে একটা এক্সিবিশন হচ্ছিল এবং একটি বাচ্চা ছেলে ছিল, সে আমাকে এসে বলে যে দাদা আমি না একটা বিয়ে বাড়ির কাজ তুলেছি, তুমি ছবি তুলবে? হ্যাঁ, বিয়ে বাড়ির কাজ। আমি যেটা সব থেকে বেশি অপছন্দ করতাম যে জনরাটাকে, সেটা হচ্ছে বিয়ে বাড়ি থেকে ছবি তোলা। কারণ আমাকে ওই একটা লোক এসে ডাকবে, ভাই একটা ছবি তোলো তো, এটা আমার কাছে ভীষণ মানে একটা অপছন্দের জিনিস ছিল। আমি ভাবতাম মানে বেসিক্যালি ওয়েডিং ফটোগ্রাফাররা হলো ফটোগ্রাফির যতগুলো জনরা আছে, তো ওয়েডিং ফটোগ্রাফাররা হচ্ছে ফটোগ্রাফি জগতের কর্ণ। তারা হচ্ছে চিরকাল অচ্ছুতের মতন ছিল, তাদেরকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি কখনো। হ্যাঁ, গুরুত্বটা কখন দেওয়া হলো? গুরুত্বটা দেওয়া হলো কলকাতা শহরে। আমি বলবো এটা শোনাবে যে আমি খুব মানে বড়াই করে বলছি, বাট এটা সত্যি। আমার সাথে ছিল অনির্বাণ ব্রহ্ম। অনির্বাণ আমাদের আগেই শুরু করেছিল। অনির্বাণ, আমি, বাবাই মানে অভিজিৎ দ্বিবেদী, আমরা হঠাৎ করে একটা ওই হাওয়ার ঝড়ের মতন এলাম ফটোগ্রাফি জগতে। ওই সময়টা যে সময়টা ছিল যে আমার অ্যাকচুয়ালি যেটা প্রবলেম হতো ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে, আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে মানুষ ওয়েডিং ফটোগ্রাফারকে ওই চোখে বা ওই স্থানে বসায় না যেটা কিনা একজন, তখন তো অতগুলো জনরা আসেনি, এগুলো অনেক পরে এসছে, সোশ্যাল মিডিয়ার দৌলতে এটা অনেক বেশি ফুলে ফেপে উঠেছে। কিন্তু তার আগে অবধি যেসব মানে যত লোকজন কাজ করেছে, যত ফটোগ্রাফাররা, বিশ্ববন্দিত ফটোগ্রাফাররা যারা কাজ করে গেছে, তাদের কথা সেইভাবে লোকে জানতে পারে। ওয়েডিং ফটোগ্রাফাররা তো চিরকাল ব্রাত্যই ছিল। ওয়েডিং ফটোগ্রাফারদের ব্যাপার এরকম ছিল যে ওই পাড়ার একটা স্টুডিও, ওই বাড়িতে বিয়ে আছে চলে আসিস, তো এরকম একটা ব্যাপার ছিল। আমার এই চিন্তাধারাটাকে ব্রেক করার একটা জেদ, এবং আমি সেটাকে তার একটা উদ্যোগ নিই যে আমাকে এই জিনিসটাকে ব্রেক করতে হবে। তো আমার সাথে আরো যে নামগুলো আমি আপনাকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে অনির্বাণ ব্রহ্ম, আমি, অভিজিৎ দ্বিবেদী। আমরা বেসিক্যালি আমরা কাঁধে তুলে নিলাম এই জিনিসটা, এবং আগামীদের জন্য যারা আসছে তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যারা আসছে তারা যাতে এই জিনিসটা না দেখে, তো সেই জিনিসটা আমরা তৈরি করতে শুরু করলাম, এবং আজকে তো সেটা বিরাট জায়গায় পৌঁছেছে। আজকে একটা ওয়েডিং ফটোগ্রাফার, একটা সময় আমার মনে আছে আমি যে প্রথম যে কাজটা করেছিলাম ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে, আমার যে প্রথম প্রজেক্ট, তো সেটার জন্য আমি 15,000 টাকা চেয়েছিলাম, এবং সেখান থেকে 5,000 টাকা আমি এখন পাবো। এবং আমি যখন প্রথমবার, আমার মনে আছে আমার মামা আমায় জিজ্ঞেস করে যে তুই বম্বে যাচ্ছিস? জানাম হ্যাঁ বম্বে যাচ্ছি। তো কি করতে? বললাম না, বম্বেতে আমি একটা প্রাইজ পেয়েছি তো সেই জন্য যাচ্ছি। বললো কিসের প্রাইজ? তো আমি বললাম যে আমি বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার অফ দ্য ইয়ারের প্রাইজ পেয়েছি। তো বলছে তাই? বললাম হ্যাঁ। তো বললো আচ্ছা। আমি বললাম এটা টিভিতে দেখানো হবে?
বললো টিভিতে দেখানো হবে? আমার মামা ভাবতেই পারছেন না। তারপরে আমি বললাম যে ওখান থেকে আমি সুরাট যাবো, সুরাটে একটা ওয়েডিং রয়েছে। তো আমার মামা জিজ্ঞেস করলো, কেন সুরাটে কোনো ওয়েডিং ফটোগ্রাফার নেই? ওখানে বিয়ে বাড়ির ছবি কেউ তোলে না, তোকে ডেকে নিয়ে যাচ্ছে। মানে এটা মানে ইভেন আমি একবার বাঁকুড়ায় শ্যুট করতে গেছিলাম, ওখানে আমার সাথেই কাজ করতো একটি ছেলে মাধবেন্দু, ও এখন ভীষণ ভালো কাজ করছে। তো মাধবেন্দুর বাড়িতে আমি গেছি, মাধবেন্দুর বাবা তো আকাশ থেকে পড়েছে, যে কলকাতা থেকে ফটোগ্রাফার ভাড়া করে এনেছে। মাধবেন্দুর বাবা আকাশ থেকে পড়েছে, কলকাতা থেকে ফটোগ্রাফার ভাড়া করে এনেছে, এখানে এত ভালো একখানা হোটেলে তাকে রেখেছে। তারপর আমাকে বললো যে আপনি ওই বিয়ে বাড়িতে, হোটেল থেকে বিয়ে বাড়িতে যাবেন আসবেন কি করে? তো আমি বললাম যে না, আমার জন্য একটা গাড়ি রেখে দিয়েছে ওরা, আমি গাড়িতে করে যাতায়াত করবো। বললো আপনাকে গাড়িও দিচ্ছে, মানে এটা আকাশ থেকে পড়েছে। মানে এটাও মানে এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, আমি এটা অ্যাচিভ করেছিলাম। সত্যি এখন মানে এটা অনেকটা বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যারা বিরাট বড় নতুন আসছে, বিরাট বড় প্ল্যাটফর্ম কাজ করছে। এবং এখন মানে বিয়ে বলতেই আমরা যেটা বুঝি, ফার্স্টে একটা প্রি ওয়েডিং হবে, সেটার শুট থাকছে, তারপর সেটা সিনেমাটোগ্রাফি করেও ভিডিও থাকে, রাইট। তাছাড়া আপনার ফটো তো থাকছেই, তার মধ্যে 3 দিন, মানে শুধু 3 দিন নয়, তাছাড়াও হলদি থাকে, মেহেন্দি থাকে, অনেক এখন তো কিছু। বেসিক্যালি আমরা বাঙালিরা না, আমরা ভীষণভাবে অ্যাডপ্টেশনে বিশ্বাসী। তো আমরা খালি অ্যাডপ্ট করেই চলেছি, আমরা চিরকাল খালি অ্যাডপ্ট করেই চলেছি। তো আমাদেরও আজকে ডেটে গায়ে হলুদটাকে আমরা হলদি বলি, হ্যাঁ। আমরা সঙ্গীত, নিজেদের মতন করে সঙ্গীত তৈরি করছি, আমরা মেহেন্দির অনুষ্ঠান চালু করে দিয়েছি। এগুলো তো আগে ছিল না তখন। এবং ইভেন এখন এটাও হয়েছে, আমি দেখি আমার বন্ধু বান্ধবদের যে বিয়ে হচ্ছে, দেখছি যে বিয়ের আগে প্রায় কয়েক মাস আগে একটা এনগেজমেন্ট পার্টি হবে, ওখানে ওই আশীর্বাদ হবে, মানে অনেকদিন আগে থেকে বিয়ের তোড়জোড়টা শুরু হয়ে যাবে। সেটা অবশ্যই একটা ফটোগ্রাফির মধ্যে কিন্তু ধরা। অবশ্যই অবশ্যই। এখন আমি এটা মনে করি, এটা আমার নিজস্ব একটা ধারণা, এবং এটা আমি মনে করি একটা বিয়ে বাড়িতে বর আর বউ, মানে ব্রাইড আর গ্রুম ছাড়া তারপরে যারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তারা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার। কারণ আজকে আপনি বিয়ে করছেন, আপনার বিয়ে করার পরে আপনি ঠিক 3 দিন পরে আপনি বিয়েতে কি মন্ত্র করেছিলেন আপনার মনে থাকবে। 10 বছর পরে আপনি এটাও ভুলে যাবেন যে এক্স্যাক্টলি কি কি খাওয়ানো হয়েছিল। 25 বছর পরে আপনি, বা 25 বছর বা 50 বছর পরে আপনার নাতি নাতনিদেরকে আপনি কি দেখাবেন। মানে ইনফ্যাক্ট যে গয়নাটা আপনি তৈরি করবেন বিয়েতে, সেই গয়নাটাও হয়তো আপনি ভেঙে অন্য কিছু তৈরি করে নেবেন। একটা লকেটকে ভেঙে আপনি কানের দুল করে নিতে পারেন, একটা কানের দুলকে ভেঙে আপনি একটা অন্য গয়না নিয়ে চলে আসতে পারেন। বাট ওই ছবিটা, ওই মুহূর্তটা কিন্তু ইনট্যাক্ট থেকে যাবে, ওটা কিন্তু চেঞ্জ হবে। আমি বলি সব সময়, আমরা হচ্ছে অনেকটাই ভগবানের মতো। কারণ কিছু কিছু সময় ভগবান কিন্তু সময়কে থামাতে পারেন না। ভগবান আমাদেরকে একটা শক্তি দিয়েছে যে আমরা সময়কে থামাতে পারি, আমরা যে কোনো মুহূর্তকে ধরে রাখতে পারি, এবং সেটা চিরজীবনের জন্য ধরে রাখতে পারি।